আচ্ছা, লাস্ট ক্লাসে আমরা এই এক থেকে মোটামুটি ভাবে এই পেজ শেষ করে তারপরে এই পেজ, তারপরে এই 11 পর্যন্ত শেষ করছিলাম। তো আজকে আমরা তারপর থেকে আগাবো। আমি একটু জুম করে তোমাদেরকে দেখাই। তো ফার্স্টে দেখো এখানে কি লেখা, বিকজ আমরা এটা সবাই মিনিংটা জানি যে কারণ। এটার জন্য কোনো গ্রামারের রুল নাই, মিনিং অনুযায়ী লিখে দিবা। তবে টেন্সের বিষয়টা একটু মাথায় রাখা লাগে, যে টেন্সের সিকোয়েন্সটা যেন ঠিক থাকে। যেমন হচ্ছে বিকজের পরে এখানে আই স্টাডিড এ লট, এটা যেহেতু পাস্টে দেয়া, তাহলে হচ্ছে পরবর্তীতেও হচ্ছে পাস্টে লেখা লিখলে হচ্ছে মিনিংফুল হবে, তা না হলে মিনিংফুল হবে না। তো এই জন্য এই টেন্সের বিষয়টাও একটু মাথায় রাখা লাগবে। আরেকটা বিষয় এখানে একটু খেয়াল রাখবা, দেখো এখানে কিন্তু কোয়েশ্চেনে এখানে কমা নাই। যদি পরীক্ষাতে কখনো এইভাবে যদি প্রশ্ন আসে, এখানে কিন্তু একটা কমা ডিজার্ভ করে। তো তুমি যখন লিখবা, তখন হচ্ছে অ্যান্সারটা লেখার সময় কমা দিয়ে তারপরে লিখবা। মানে কোয়েশ্চেনে যদি এরকম নাও থাকে, তোমাকে দিয়ে তারপরে হচ্ছে লেখা লাগবে। তো বিকজ হচ্ছে কারণ, আর বিকজকে আমরা বলি কনজাংশন। আর যখন আমরা বিকজ অফ লিখি, সেটা হচ্ছে হয়ে যায় প্রিপোজিশন। কেমন, এই দুইটা জিনিসও মাথায় রাখবা। বিকজ হচ্ছে তোমার কনজাংশন, এটা দিয়ে আমরা বোঝাই হচ্ছে কারণ। আর বিকজ অফ যেটা, সেটা হচ্ছে প্রিপোজিশন। আমি সংক্ষেপে লিখলাম প্রিপোজিশন। আর এটার একদম বাংলা করতে চাইলে বলা যায় যে কারণে। আচ্ছা, তার মানে কি দাঁড়াচ্ছে, যে বিকজ দিয়ে যদি আমরা কোনো সেন্টেন্স লিখি সেটা হবে কমপ্লেক্স সেন্টেন্স। আর বিকজ অফ দিয়ে যদি কোনো সেন্টেন্স লিখি সেটা হবে সিম্পল সেন্টেন্স। এই জন্য আমরা কমপ্লেক্স সেন্টেন্স থেকে সিম্পল করার সময় বিকজকে হচ্ছে বিকজ অফ বানিয়ে দিই। তারপরে দেখো অ্যাজ। অ্যাজ দিয়ে বেশ কিছু মিনিং আসে। অ্যাজ দিয়ে যেহেতু বোঝায়, তারপরে ধরো হচ্ছে মতো বোঝায়, তারপরে হিসেবে বোঝায়। সেন্টেন্সের ব্যবহারটা দেখলে তোমরা নিজেরাই বুঝবা যে অ্যাজ দিয়ে আসলে কোনটাতে কি বোঝাচ্ছে। যেমন ধরো বি নাম্বার সেন্টেন্সটা যদি আমরা দেখি, এখানে কি লেখা, যে অ্যাজ ইট ওয়াজ গেটিং লেট, যেহেতু লেট হচ্ছে। আর তারপরের সেন্টেন্সটা যদি দেখো, যে অ্যাজ এ টিচার, একজন শিক্ষক হিসেবে। তো এরকম সেন্টেন্স দেখলে তোমরা নিজেরাই বুঝবা যে অ্যাজটা কোথায় কিরকম মিনিং দিচ্ছে। তারপরে সিন্স দিয়ে, এটা দিয়ে যেহেতু বোঝায়, আবার এইটা দিয়ে যখন বোঝায়, আবার এটা দিয়ে থেকে এটাও বোঝায়। তো এই জিনিসটা খুবই ইম্পর্ট্যান্ট মনে রাখা, যে সিন্স দিয়ে যখন থেকে বোঝাবে, তখন তোমাকে অবশ্যই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে সেন্টেন্স লিখতে হবে। কারণ এইটা খুব একটা বইতে লেখা থাকে না, এই জিনিসটা মনে রাখবা, ইভেন পরীক্ষাতেও আসছে। তো সিন্স দিয়ে যখন থেকে বোঝাবে, তখন অবশ্যই তোমাকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসই লিখতে হবে। আর আমরা টেন্সের একটা নিয়ম অনুযায়ী একটা জিনিস আমরা পাই, সেটা হচ্ছে যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের পরিবর্তে আমরা চাইলে প্রেজেন্ট পারফেক্ট লিখতে পারি। এটা টেন্সের একটা নিয়ম। তোমাদেরকে টেন্স ওইভাবে ডিটেইলসে পড়ানো হয় নাই, তো এই জন্য হয়তোবা এটা অনেকেই পাও নাই। কিন্তু তোমরা যদি ক্লিপস্টোফেল দেখো, ক্লিপস্টোফেলের টেন্সের পার্টে গেলে ওইখানে দেখবা যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের পরিবর্তে প্রেজেন্ট পারফেক্ট লেখা যায়। তো এখন পরীক্ষাতে কোনটা লিখবা, আমি বলবো যে এসএসসিতে তোমাদের জন্য ওই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস লেখাটাই সেফ হবে। এটা তোমাদেরকে জানানো লাগবে বলে জানালাম। তবে এইটাই হচ্ছে দিও, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। যেমন ধরো এই যে এই সেন্টেন্সটা, এফ নাম্বারটা, সিন্স দ্য ইনসেপশন অফ দ্য ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন। ইনসেপশন বলতে বোঝায় শুরু বা সূচনা। ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন হচ্ছে শিল্প বিপ্লব। তোমরা চাইলে শিল্প বিপ্লব নিয়ে যদি আরো ফার্দার কিছু জানতে চাও, নেটে একটু সার্চ দিয়ে দেখো। তো ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের শুরু থেকে। তো যেহেতু এইখানে সিন্সটা দিয়ে থেকে বোঝাচ্ছে, তোমাকে অবশ্যই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসই দিতে হবে।
বা চাইলে প্রেজেন্ট পারফেক্ট দিতে পারো, তবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস দেওয়াটাই সবচেয়ে ভালো হবে। তো ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের শুরু থেকে পৃথিবী অনেক চেঞ্জ হচ্ছে, পরিবর্তিত হচ্ছে, তো এটাকে আমরা লিখতে পারি যে দ্য ওয়ার্ল্ড হ্যাজ বিন চেঞ্জিং এ লট। বা চাইলে লিখতে পারতা যে দ্য ওয়ার্ল্ড হ্যাজ চেঞ্জড এ লট, তবে এইটা দেওয়াটাই ভালো হবে পরীক্ষাতে। আমি আবার একটু রিপিট করি, বিকজ দিয়ে কারণ বোঝায়, এটা মিনিং অনুযায়ী দিয়ে দিবা, এটাতে কোনো এক্সট্রা কোনো রুল টুল কোনো কিছু নাই। তারপরে অ্যাজ দিয়ে যেহেতু বোঝায়, মতো বোঝায়, হিসেবে বোঝায়, সেন্টেন্স দেখলেই তুমি বুঝবা যে অ্যাজ দিয়ে আসলে কি বোঝাচ্ছে, মিনিং অনুযায়ী হবে, এখানে কোনো গ্রামারের রুল নেই। তারপরে হচ্ছে সিন্স দিয়ে কি কি বোঝায়, যেহেতু বোঝায়, যখন বোঝায়, থেকে বোঝায়। কিন্তু যখন থেকে বোঝাবে তখন তোমাকে আবার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে সেন্টেন্সটা লিখতে হবে। আচ্ছা, এ নাম্বারের অ্যান্সারটা আমরা একটু বলি, যে বিকজ আই স্টাডিড এ লট, যেহেতু আমি অনেক পড়াশোনা করেছি, আই গট এ গুড রেজাল্ট লিখতে পারি আমরা চাইলে, আই গট এ গুড রেজাল্ট। তারপরে দেখো অ্যাজ ইট ওয়াজ গেটিং লেট, যেহেতু দেরি হচ্ছিল, উই লেফট দ্য প্লেস দিতে পারি। অ্যাজ এ টিচার, একজন শিক্ষক হিসেবে আমরা লিখতে পারি হি শুড বি মোর পোলাইট। বা হচ্ছে লিখতে পারো হি ইজ অনেস্ট, এই টাইপের হাবিজাবি কিছু একটা দিয়ে দিতে পারো। তারপরে দেখো অ্যাজ আই ওয়াজ ওয়াকিং টু দ্য স্কুল, যেহেতু আমি স্কুলের দিকে হাঁটছিলাম, আই নোটিসড হিম দিতে পারি। তোমরা অ্যান্সারগুলো সাথে সাথে লিখে ফেললে খুব বেশি ভালো হয়, চাইলে স্ক্রিনশটও তুলে ফেলতে পারো, তবে লিখলে বেশি ভালো হবে, তাহলে তোমাদের প্র্যাকটিসটা এখনই হয়ে যাবে। তারপরে দেখো অ্যাজ হি ওয়াজ অ্যাংরি, যেহেতু সে রাগান্বিত ছিল, দিতে পারো হি লেফট দ্য প্লেস। তারপরে দেখো সিন্স উই হ্যাভ গট এ ফিউ মিনিটস টু ওয়েট ফর দ্য ট্রেন, যেহেতু আমরা ট্রেনের জন্য ওয়েট করার কিছু সময় পেয়েছি, এখানে একটা কমা দিয়ে তারপরে অ্যান্সারটা লিখবা, যে উই ক্যান হ্যাভ সাম কফি। তারপর হচ্ছে সিন্স আই ওয়াজ এ চাইল্ড, যখন আমি ছোট ছিলাম, লিখতে পারো আই ওয়াজ হ্যাপি। তারপর আই হ্যাভ বিন ভেরি বিজি সিন্স আই গট দ্য জব। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে কেউ যদি লেখে যে ভাই আমি যদি এখানে লিখি আই হ্যাভ গট দ্য জব, সেটা কি হবে কি না? উত্তর হচ্ছে যে এইটা কেটে দিবে। এখন কেন কেটে দিবে? কারণ এক সেন্টেন্সে কখনো দুইটা পারফেক্ট টেন্স লেখা যায় না, এটা একটু মনে রাখবা, কারণ অলরেডি এখানে একটা পারফেক্ট টেন্স দেয়া আছে, যে আই হ্যাভ বিন ভেরি বিজি সিন্স। তাহলে এখানে তুমি প্রেজেন্ট পারফেক্টও দিতে পারবা না, পাস্ট পারফেক্টও দিতে পারবা না, এই জন্য আমরা পাস্ট ইনডিফিনিট দিলাম। আর এমনিতে তুমি যদি হচ্ছে সময়ের যে হচ্ছে ব্যাপারটা যদি দেখো এই সেন্টেন্সে, তুমি চাকরিটা হচ্ছে আগে পেয়েছিলে এবং সেই কারণে তুমি হচ্ছে এখন বিজি, তাহলে যেহেতু আগে পাইছো তুমি চাকরি, এই জন্য আমরা এটা পাস্টে লিখলাম। তারপরে যে নাম্বারটা দেখো, যে অ্যান্ড উই হ্যাভেন্ট সিন হিম, আমরা এখানে দিতে পারি যে উই মেট হিম লাস্ট ইয়ার অ্যান্ড উই হ্যাভেন্ট সিন হিম সিন্স। ব্যাস হয়ে গেল। তার মানে এইখানে যা যা আছে সবই মূলত মিনিং দেখেই আমরা সলভ করতে পারি, শুধু এই এফ নাম্বারটা হচ্ছে একটু গ্রামারের রুল মেনটেন করে আমাদের লিখতে হয়। এবার এই কয়টাতে কারো কোনো কোয়েশ্চেন বা কনফিউশন থাকলে বলো। তাহলে আমরা একটু সামনে আগাই। আমরা একটু আগেই বলছিলাম যে বিকজ অফ হচ্ছে তোমার প্রিপোজিশন, এটা দিয়ে বোঝায় কারণে। এখন এটার আবার কিছু সিনোনিম আছে,
অন অ্যাকাউন্ট অফ, ওয়িং টু, ডিউ টু, সবগুলোরই মিনিং হচ্ছে কারণে, এবং সবগুলোই প্রিপোজিশন। তাহলে এইগুলা দিয়ে তুমি যখন কোনো সেন্টেন্স লিখবা সেটা হয়ে যাবে সিম্পল সেন্টেন্স। আর এটার মিনিং হচ্ছে কারণে। তো দেখো, এভরিবডি লাভস হিম বিকজ অফ হিস। এখন এইখানে তুমি যদি অনেস্টি লেখো তোমাকে মার্কস দিবে না। তোমাদেরকে আগের ক্লাসেও আমি বলছিলাম যে একটা ওয়ার্ড লিখলে মার্কস দিবে না, কারণ এই টপিকটার নামই হচ্ছে কমপ্লিটিং দ্য সেন্টেন্স উইথ ফ্রেজেস অ্যান্ড ক্লজেস, অর্থাৎ তোমাকে এ- একের বেশি ওয়ার্ড লিখতেই হবে। তাহলে এখন তুমি এখানে অনেস্ট ডিডস দিতে পারো, বা হচ্ছে শুধু পোলাইটনেস দিতে পারবা না, পোলাইট বিহেভিয়ার দিতে পারো। তো আমরা লিখতে পারি এখানে পোলাইট বিহেভিয়ার। তারপরে দেখো অন অ্যাকাউন্ট অফ হিজ ইলনেস। আচ্ছা, এখানে একটা কমা দিবা, তার অসুস্থতার কারণে হি মিস দ্য ক্লাস। তারপরে ডিউ টু হিজ ইলনেস, এখানে একটা কমা দিবা, কমা দিয়ে লিখবা এই সেম জিনিসই দিতে পারো, হি মিস দ্য ক্লাস, একই সেন্স মেক করে। এরপরে দেখো যে উড র্যাদার, বা হচ্ছে উড সুনার। উড র্যাদার আর উড সুনার, উড র্যাদার থাকলে আমরা পরবর্তীতে যে উড র্যাদার আর উড সুনারের ভেতরে আসলে মিনিং এর কোনো ডিফারেন্স নাই, নিয়মেরও কোনো ডিফারেন্স নাই। উড র্যাদারটা হচ্ছে একটু বেশি ইউজ করা হয়, উড সুনার অনেক কম ইউজ করা হয়। আর উড র্যাদার বা উড সুনার থাকলে দেন দেয়াটা ম্যান্ডাটরি না, তবে দেয়া ভালো। কেমন দিয়ে লিখবা, তাহলে হচ্ছে কোনো রিস্ক থাকে না এক্সামে, কিন্তু এটা দেন না দিলে কোনো সমস্যা নাই। এটা দিয়ে হচ্ছে কোনো কিছু প্রেফার করা বোঝায়, যে কোনটা থেকে কোনটা বেশি তুমি প্রেফার করো। যেমন হচ্ছে এইখানে দেখো আই উড রাদার ডাই। আর একটা জিনিস মনে রাখবা, উড রাদারের পরে আমরা যে ভার্বটা লিখি সেই ভার্বটা হচ্ছে সবসময় বেস ফর্মে হয়। আচ্ছা, এই উড রাদারের উপরে একটা ডিটেইলস ক্লাস আছে, আমি তোমাদেরকে ইউটিউবে আপলোড দেওয়া আছে, তোমাদেরকে গ্রুপে হচ্ছে দিয়ে দিব। তোমরা একটু এই উড রাদার আর উড সুনারের বিষয়টা একটু ডিটেইলসে ক্লাসটা একটু ওইখান থেকে করে নিও। ক্লাসটা শেষেই আমি তোমাদেরকে টেলিগ্রামে হচ্ছে লিঙ্ক পাঠিয়ে দিচ্ছি। তো আপাতত আমরা কমপ্লিটিং সেন্টেন্স সলভ করতে যতটুকু ইনফরমেশন লাগে জাস্ট অতটুকুই বলি, যে আই উড রাদার ডাই, এখানে দেন দিয়ে তারপরে হচ্ছে কিছু একটা লিখবা। দেন টক টু ইউ দিতে পারো। তারপরে হচ্ছে হি উড সুনার হ্যাভ সাম কফি দেন, শুধু টি দিলেও হয়ে যায়, বা দেন হ্যাভ সাম টি। তারপরে হচ্ছে আই উড রাদারকে আবার সংক্ষেপে শুধু রাদারও বলা যায়, আই রাদার ডাউট দেন বিলিভ ইউ। তারপরে হচ্ছে আমরা লিখতে পারি স্টে হিয়ার রাদার দেন গো আউটসাইড। এগুলো মিনিং দেখি আমরা সলভ করতে পারি, এগুলোতে কোনো গ্রামারের ওই ওরকম আহামরি কোনো রুল টুল নাই। এবার এই হ্যাড বেটার, কারণ হ্যাড বেটারকে আমরা সংক্ষেপে শুধু বেটার বলতে পারি, এবং এটা স্পোকেন ইংলিশে খুবই ইউজ হয়। প্রশ্ন হচ্ছে এটার মিনিংটা কি। এটার মিনিংটা হচ্ছে তোমার শুড, মানে শুড দিয়ে আমরা যা বোঝাই, যেরকম উচিত বোঝাই, ঠিক হ্যাড বেটার দিয়েও সেম জিনিসটাই বোঝায়। মিনিংয়েও কোনো ডিফারেন্স নাই, আবার ইউজেও কোনো ডিফারেন্স নাই। আমরা শুডের পরে যেমন বেস ফর্ম দেই, হ্যাড বেটার বা বেটারের পরেও আমরা ঠিক একইভাবে বেস ফর্ম দিব। যেমন হচ্ছে ইউ হ্যাড বেটার গো নাও, তোমার এখন যাওয়া উচিত, মানে ইউ শুড গো নাও বললে যা বোঝায়, ইউ হ্যাড বেটার গো নাও বললে তাই বোঝায়। এখন প্রশ্ন হচ্ছে হ্যাড বেটার দিয়ে আমরা নেগেটিভ ভাবে যদি কোনো সেন্টেন্স লিখতে চাই তাহলে সেটাকে কিভাবে লিখবো। তো সেটা আমরা হচ্ছে ধরো ইউ শুড গো নাও, এটাকে আমরা হচ্ছে নেগেটিভ কিভাবে করি, যে ইউ শুড নট গো নাও, মানে শুডের পরে একটা নট অ্যাড করি। আরেকটা জিনিস মনে রাখবা, শুডকে আমরা বলি হচ্ছে তোমার মোডাল। শুড হচ্ছে তোমার মোডাল। আর এই যে হ্যাড বেটার, হ্যাড বেটারকে বলা হয় সেমি মোডাল বা সিউডো মোডাল।
কেমন সেমি মোডাল মানে কি, এরা আসলে মোডাল না কিন্তু হুবহু মোডালের মতো মিনিং দেয় এবং তাদের মতোই হচ্ছে ইউজ করতে হয়। অর্থাৎ মোডালের পরে যেমন আমরা বেস ফর্ম দেই, সেমি মোডালের পরেও আমাদেরকে বেস ফর্ম দিতে হয়। আর কি কি সেমি মোডাল আছে, যেমন ধরো হ্যাভ টু, হ্যাজ টু, কেমন অট টু, নিড, ডেয়ার, এরকম আরো অনেক বিরাট লিস্ট আছে। এগুলো আমরা মোডালসের ডিটেলসে পাই। তো হ্যাড বেটারের পরেও এই জন্য আমরা একইভাবে বেস ফর্মই দিব। আর আমরা সেম জিনিসটা যদি হচ্ছে হ্যাড বেটার দিয়ে লিখতে চাই তাহলে আমরা কি লিখি, ইউ। অনেকে হ্যাডেন্ট বেটার লিখে বসে থাকে। আমরা দেখো মোডালের পরে হচ্ছে নট অ্যাড করছি, তাহলে সেমি মোডালেরও পরে আমরা নট ইউজ করব। ইউ হ্যাড বেটার, এই পুরোটাই হচ্ছে সেমি মোডাল, তাহলে এর পরে যে হচ্ছে নটটা অ্যাড করব, ইউ হ্যাড বেটার নট গো নাও। অর্থাৎ তুমি চাইলে এই সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ ভাবেও লিখতে পারো, নেগেটিভ ভাবেও লিখতে পারো, তোমার ইচ্ছা। তবে নেগেটিভ ভাবে লিখলে তোমাকে হচ্ছে এইভাবে লেখা লাগবে, ইউ হ্যাড বেটার গো নাও, ইউ হ্যাড বেটার নট গো নাও। তুমি চাইলে হচ্ছে কি করতে পারো, সংক্ষেপেও বলতে পারো, ইউ বেটার নট গো নাও। তারপরে দেখো, ইটস রেইনিং আউটসাইড, ইউ হ্যাড বেটার স্টে অ্যাট হোম। ব্যাস, হয়ে গেল। এতটুকুতে কারো কোনো প্রশ্ন বা কনফিউশন থাকলে বলো। মাইক্রোফোন ইউজ করে প্রশ্ন করতে পারো, চাইলে চ্যাট বক্সেও প্রশ্ন করতে পারো। আর এগুলো কিন্তু খুবই খুবই ইম্পর্ট্যান্ট, মানে পরীক্ষায় আসার সম্ভাবনা অনেক অনেক, কারণ সবগুলা সেন্টেন্সই মোটামুটি বোর্ড কোয়েশ্চেন থেকে কালেক্ট করা। আচ্ছা, তাহলে আমরা পরের পার্টে চলে যাই। আরেকটা বিষয় এখানে একটু আমি আলাদাভাবে একটু তোমাদেরকে শিখাই, সেটা হচ্ছে সেন্টেন্সে যদি তোমার সিন্স থাকে তাহলে আমরা সেন্টেন্স কিভাবে লিখব। আহ, ধরো লেখা আছে ইট ইজ লং সিন্স, তখন আমরা পাস্ট ইনডিফিনিটে লিখবো। এখানে দিয়ে এভাবে যদি গ্যাপ থাকে, ইট ইজ লং সিন্স উই মেট লাস্ট। তারপরে যদি থাকে ইট ওয়াজ লং সিন্স, এগুলো বোর্ডে আসা কোয়েশ্চেন, তখন আমরা দিব উই হ্যাড মেট লাস্ট। অর্থাৎ সিন্সের আগে তুমি যদি প্রেজেন্ট ইনডিফিনিট দেখো তাহলে দিবা হচ্ছে পাস্ট ইনডিফিনিট। সিন্সের আগে তুমি যদি পাস্ট ইনডিফিনিট দেখো তাহলে তুমি দিবা হচ্ছে পাস্ট পারফেক্ট। আচ্ছা, তো এখন আমরা পরের পার্টে চলে যাচ্ছি। এরপরে দেখো নো সুনার, মানে এই নো সুনার দিয়ে তুমি যদি কোনো সেন্টেন্স তোমার জীবনে না দেখে থাকো তাহলে তুমি বাংলাদেশি না, তুমি বিদেশি। কারণ বাংলাদেশে এইটা, আমাদের দেশে এটা এত পরীক্ষাতে আসে, আহ, যে এটা আমাদের একদম পুরো মুখস্থ হয়ে গেছে যে নো সুনার। একটা জিনিস খেয়াল রাখবা, তারপর আমরা ভুল করি। নো সুনার থাকলে আমরা দেই হচ্ছে দেন, এই দেন লিখতে যে অনেকে দেন লিখে বসে থাকে, তো এটা দেন হবে না, এটা আসলে হবে হচ্ছে দেন। আর স্কার্সলি যখন থাকবে তখন আমরা দিব হচ্ছে হোয়েন, হার্ডলি থাকলেও আমরা দিব হচ্ছে হোয়েন। অনেকে এখানে বিফোর লিখে ফেলো, তোমরা হয়তো বিভিন্ন গল্পের বই পড়লে টড়লে দেখবা যে এইসব জায়গায় বিফোরও লেখা থাকে, কিন্তু এক্সামে তুমি যদি বিফোর লিখতে যাও তাহলে তোমাকে কেটে দিবে। তো তোমাকে হোয়েনই লেখা লাগবে। আর নো সুনার থাকলে দিবা হচ্ছে দেন। আর নো সুনারের পরপরই আমরা পাস্ট পারফেক্ট লিখি, আর পরে যে হচ্ছে মানে দেনের পরে যে অংশটা থাকে সেইখানে আমরা পাস্ট ইনডিফিনিট দেই। আবার স্কার্সলির পরেও হচ্ছে এখানেও পাস্ট পারফেক্ট হবে, হোয়েনের পরে পাস্ট ইনডিফিনিট হবে, এইটারও এখানে পাস্ট পারফেক্ট হবে, এখানে পাস্ট ইনডিফিনিট হবে। এগুলো তোমরা আগে থেকেই জানো। যেমন নো সুনার হ্যাড আই গন আউটসাইড দেন ইট স্টার্টেড রেইনিং।
তো আমি এটা দিয়ে কি বোঝায়, কি সেন্স মেক করে, এটা দিয়ে বোঝায় হচ্ছে যে আমি বাইরে যাওয়ার পরপরই বৃষ্টি শুরু হয়ে গেল। তাহলে এই যে যে কয়টা আছে, নো সুনার দ্যান, স্কার্সলি হোয়েন, হার্ডলি হোয়েন, সবগুলোরই মিনিং হচ্ছে তোমার পরপর বা পরপরই। কোনো কিছুর ইমিডিয়েট পরপরই যদি হয় সেটাকে আমরা হচ্ছে নো সুনার, স্কার্সলি, হার্ডলি দিয়ে লিখতে পারি। সেম জিনিসটা আমরা অ্যাজ সুন অ্যাজ দিয়েও লিখতে পারি, মানে এগুলার সিনোনিম হচ্ছে তোমার অ্যাজ সুন অ্যাজ। মানে নো সুনার হ্যাড আই গন আউটসাইড দেন ইট স্টার্টেড রেইনিং, এটাকে তুমি চাইলে লিখতে পারো অ্যাজ সুন অ্যাজ। এখন অ্যাজ সুন অ্যাজ এর পরে কি আই হ্যাড গন দিব না কি দিব, এটা একটা প্রশ্ন। তো এইটাও হচ্ছে আমাদের শেখা লাগবে। সেটা হচ্ছে যে অ্যাজ সুন অ্যাজ মানে হচ্ছে তোমার পরপর বা পরপরই, যাই বলো না কেন। আর অ্যাজ সুন অ্যাজ যদি থাকে তাহলে তোমাকে সেম টেন্সে লিখতে হবে, মানে সেন্টেন্সের দুই অংশেই সেম টেন্স থাকবে। তো ওই সেম সেন্টেন্সটাকে আমাদেরকে যদি অ্যাজ সুন অ্যাজ দিয়ে লিখতে হয় তাহলে আমরা লিখবো যে অ্যাজ সুন অ্যাজ, ওইখানে কি যেন ছিল, আই গন আউটসাইড। তো ওই সেন্টেন্সটাকে আমাদেরকে এইভাবে লিখতে হবে, অ্যাজ সুন অ্যাজ আই ওয়েন্ট আউটসাইড। পাস্ট ইনডিফিনিটে লেখা লাগবে যেহেতু দুইটাই সেম টেন্সে রাখতে হবে। অ্যাজ সুন অ্যাজ আই ওয়েন্ট আউটসাইড, তারপরে কমা দিয়ে ইট স্টার্টেড রেইনিং। এখন প্রশ্ন হচ্ছে যে ভাইয়া, দুইটাই পাস্ট পারফেক্ট লিখলে কি সমস্যা হতো? ওই যে একটু আগেও তোমাদেরকে বললাম যে এক সেন্টেন্সে কখনো দুইটা পারফেক্ট টেন্স লিখতে নাই, যে কারণে আমরা দুইটাই পাস্ট পারফেক্টে লিখি না, দুইটাকেই পাস্ট ইনডেফিনিটে লিখে দেই। অর্থাৎ এইখানে যে সেন্টেন্সটা লিখলাম আর এইখানে যে সেন্টেন্সটা আছে, এই যে নো সুনার দিয়ে এ নাম্বারে, দুইটারই মিনিং সেই, মিনিংয়ে কোনো ডিফারেন্স নাই। এখন নো সুনারের পর হ্যাড নিয়ে হচ্ছে একটা বিরাট বিতর্ক আছে, এটা নিয়ে তোমাদেরকে একটা ছোট্ট একটা জিনিস আমি দেখাই। একটু ওয়েট করো সবাই। আচ্ছা, সবাই কি স্ক্রিনে কিছু দেখতে পাচ্ছো? ক্লিফ স্টোফেল, এটা কি দেখতে পাচ্ছো সবাই? জি ভাই, দেখা যাচ্ছে। আচ্ছা, তো এই ক্লিফ স্টোফেল এটা হচ্ছে খুবই পপুলার একটা বই, বিশেষ করে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে এই বইটা হচ্ছে সবাই পড়ে। অনেক আগের একটা বই কিন্তু এখনো হচ্ছে খুব পপুলার। তো এই বইয়ের মোটামুটি 146 পেজে যদি আমরা যাই, তাহলে নো সুনার দিয়ে একটা সেন্টেন্স দেখতে পাবো। আমি একটু বড় করে তোমাদেরকে দেখাই। এই যে দেখো, নো সুনার দিয়ে এইখানে ওরা আহ, ছোট্ট একটা রুল টুল দিল, তারপরে দেখো 2 নাম্বার সেন্টেন্সটা। কেমন 2 নাম্বার সেন্টেন্সটায় কি লেখা, যে নো সুনার উইল হি অ্যারাইভ দেন হি উইল ওয়ান্ট টু লিভ। আমরা মোটামুটিভাবে শিওর যে আমাদের দেশে কখনোই হচ্ছে বোর্ডে এরকম কোয়েশ্চেন আসে নাই। ইভেন আমরা আমাদের দেশের কোনো বইতে হচ্ছে এই সেন্টেন্স দেখিও নাই। তো আমাদের একটা ভুল ধারণা, ইভেন আমাদের দেশের বিভিন্ন বইতে হচ্ছে এইভাবে লেখে যে নো সুনারের পরে হ্যাড হয়। এগুলো কোন ধরনের কথাবার্তা? নো সুনারের পরে তো এখানে উইলও হলো, ইভেন নো সুনারের পরে ডু হয়, ডাজ হয়, কেমন এগুলোও হতে পারে। তো নো সুনারের পরে উইল কেন হলো, এই জিনিসটা আমরা পাই হচ্ছে আরেকটা টপিকে। এই টপিকটার নাম হচ্ছে তোমার ইনভার্সন। কারো যদি আপাতত তোমাদের এসএসসি এক্সামের জন্য এটা লাগবে না, এটা খুবই হায়ার লেভেলের একটা টপিক, খুবই অ্যাডভান্সড লেভেলের হওয়াতে এটা আসলে ইউজুয়ালি আমাদের দেশে ওইভাবে পড়াই না। তো তারপরেও এইটার উপরে আমার ইউটিউবে একটা ক্লাস আপলোড দেওয়া আছে, তোমাদের এসএসসিতে লাগবে না, কিন্তু কারো যদি খুব জানার ইচ্ছা থাকে যে ভাই আমার খুব জানার ইচ্ছা, তাহলে চাইলে একটু ক্লাসটা করে নিতে পারো। 2টা পার্টে আপলোড দেওয়া আছে ইউটিউবে।
আমি এটারও হচ্ছে লিংক তোমাদের গ্রুপে পাঠিয়ে দিব। তো এটা একটু চাইলে দেখে নিতে পারো, তবে তোমাদের এসএসসিতে এটা লাগবে না। কিন্তু তোমাদেরকে এই জিনিসটা দেখানো যে নো সুনারের পরে আসলে হ্যাড না, চাইলে অন্য কিছু এখানে হতে পারে। তো যাই হোক, আবার আমরা ফিরে আসি। তো এই নো সুনার উইল দিয়ে তোমাদের পরীক্ষায় কখনোই আসবে না, এটা নিয়ে এত ভয় পাওয়ারও কিছু নাই। আমরা চলে আসি আবার আমাদের সেই বোর্ড কোয়েশ্চেনগুলোতে। যে তারপরে কি লেখা, স্কার্সলি হ্যাড উই রিচ দ্য স্টেশন। তারপরে আমরা কি লিখবো, যে হোয়েন দিয়ে লিখতে হবে, যে হোয়েন দ্য ট্রেন লেফট। তারপরে দেখো, নো সুনার হ্যাড আই স্টার্টেড মোয়িং দ্য লন। মো মানে হচ্ছে তোমার ঘাস কাটা, আর লন হচ্ছে বাড়ির সামনের যে জায়গাটা। নো সুনার হ্যাড আই স্টার্টেড মোয়িং দ্য লন, তারপরে দিতে পারো দেন ইট স্টার্টেড রেইনিং, ওই সেম জিনিসই দিয়ে দিতে পারো। তারপর হার্ডলি হ্যাড আই সিন হিম হোয়েন হি র্যান অ্যাওয়ে। এবার যতটুকু পড়লাম এতটুকুর ভেতরে কারো কোনো ধরনের প্রশ্ন বা কনফিউশন থাকলে বলো। আমি একাই তো কথা বলে যাচ্ছি, তোমরা একটু কিছু বলো। কেউ যদি কোথাও না বুঝো সাথে সাথে বলবা যে ভাই আমি ওই জিনিসটা বুঝি নাই, আবার একটু বুঝিয়ে দেন। আচ্ছা, এবার দেখো 17, ইট ইজ টাইম আর ইট ইজ হাই টাইম। আচ্ছা, আবার একটু এদিকে চলে আসি আমরা। তো যদি ইট ইজ টাইম থাকে, কেমন, বা ইট ইজ হাই টাইম, একই কথা। ইট ইজ হাই টাইম, এটার মানে হচ্ছে এটাই হচ্ছে পারফেক্ট টাইম এরকম। তাহলে তোমাকে দিতে হবে হচ্ছে পাস্ট ইনডিফিনিট। আর যদি লেখো ইট ওয়াজ টাইম, বা ধরো ইট ওয়াজ হাই টাইম, তাহলে তোমাকে দিতে হবে পাস্ট পারফেক্ট। যেমন ধরো আমরা যদি কিছু সেন্টেন্স লিখি, যে ইট ইজ হাই টাইম, তারপরে যদি গ্যাপ থাকে তাহলে আমরা দিব হচ্ছে যে উই চেঞ্জড আওয়ার সেলভস। এখানে খুবই অদ্ভুত একটা বিষয়, সেটা হচ্ছে আমরা লিখি কিন্তু পাস্ট ইনডিফিনিটে, কিন্তু সেন্স মেক করবে প্রেজেন্টে, যে এটাই উপযুক্ত সময় আমাদের পরিবর্তন হওয়ার। আমরা লিখলাম হচ্ছে উই চেঞ্জড আওয়ার সেলভস পাস্টে, কিন্তু মিনিংটা দিবে প্রেজেন্টে। কারণ পাস্ট ইনডিফিনিট প্রায়ই হচ্ছে এরকম আচরণ করে। এই জন্যই ওর নাম হচ্ছে পাস্ট ইনডিফিনিট। কারণ পাস্ট ইনডিফিনিট, ইনডিফিনিট মানে হচ্ছে আমরা জানি যে অনির্দিষ্ট, এটা খুবই অনির্দিষ্ট আচরণ করে, এই জন্যই ওর নাম পাস্ট ইনডিফিনিট। তো আমরা লিখবো পাস্ট ইনডিফিনিট, কিন্তু মিনিংটা আসবে প্রেজেন্টই, যে এটাই উপযুক্ত সময় আমাদের পরিবর্তন হওয়ার। এখন প্রশ্ন হচ্ছে যে ভাইয়া, আমি যদি হচ্ছে এখানে এইভাবে লিখি যে ইট ইজ হাই টাইম টু চেঞ্জ আওয়ার সেলভস, তাহলে কি হবে? অবশ্যই হবে। কেমন, যেভাবে লেখো, তুমি এইভাবে লিখলেও হবে, আবার হচ্ছে এইভাবে লিখলেও হবে, তবে আমি সাজেস্ট করব এইভাবে লেখো, তাহলে সেফ হবে। এসএসসি এক্সামে পাস্ট ইনডিফিনিটে লিখলে ওই জিনিসটা বেশি সেফ হবে। তো ওইটাই তোমরা লেখো, কিন্তু কোয়েশ্চেনে যদি টু পর্যন্ত দেয়া থাকে তাহলে তো তুমি চাইলেও পাস্ট ইনডিফিনিটে লিখতে পারবা না, তখন তুমি এইটাই লিখো। কিন্তু প্রায়োরিটি দিও পাস্ট ইনডিফিনিটে লেখার। আচ্ছা, তো আমরা তাহলে বাকি কোয়েশ্চেনগুলো, তাহলে এখানে যদি থাকতো ইট ওয়াজ হাই টাইম, তাহলে আমরা কি লিখতাম, উই হ্যাড চেঞ্জড আওয়ার সেলভস। যাক, আমরা এখন এইদিকে চলে আসি আবার। ইট ইজ টাইম উই চেঞ্জড আওয়ার সেলফ লিখে দিলা। আর আওয়ার হচ্ছে তোমার প্লুরাল, তো এই জন্য সেলফ না লিখে আমরা সেলফস লিখি। তারপর হচ্ছে ইট ইজ হাই টাইম, ওই সেম জিনিসটাই লিখে দিতে পারো, উই চেঞ্জড আওয়ার সেলফস। ইট ইজ টাইম টু, যেহেতু টু দেয়া আছে আমি চাইলেও এখানে পাস্ট ইনডিফিনিটে লিখতে পারবো না,
এই জন্য আমরা এইভাবে লিখবো যে চেঞ্জ আওয়ার সেলস। তারপরে দেখো, করাপশন ইজ ইনক্রিজিং ডে বাই ডে ইন আওয়ার কান্ট্রি, ইট ইজ হাই টাইম উই স্টুড অ্যাগেইনস্ট ইট। উই স্টুড অ্যাগেইনস্ট ইট, বা উই টুক নেসেসারি স্টেপস। স্মোকিং কিলস, সো ইট ইজ হাই টাইম উই স্টপড ইট। ব্যাস, এই রুলটাও হয়ে গেল। আচ্ছা দেখো, তারপরে 18, অ্যাজ ইফ বা অ্যাজ দো, এইটার মিনিং হচ্ছে তোমার যেন। আর এটার একটা নিয়ম আছে, নিয়মটা হচ্ছে ধরো অ্যাজ ইফ আর অ্যাজ দো, এইটার আগে যদি তুমি দেখো প্রেজেন্ট ইনডিফিনিট, তাহলে পরে দিবা হচ্ছে পাস্ট ইনডিফিনিট। আর এগুলার আগে তুমি যদি দেখো পাস্ট ইনডিফিনিট, তাহলে পরে দিবা পাস্ট পারফেক্ট। যে হি টক্স, সে কথা বলে, অ্যাজ ইফ যেন, হি নিউ এভরিথিং। কেমন, আমরা হি নোজ এভরিথিং দিব না, কিন্তু আধুনিক ইংলিশে কিন্তু নোজই বলে। কেমন, কেউ যদি বলে থাকো যে হি টক্স অ্যাজ ইফ হি নোজ এভরিথিং, এটা কিন্তু ভুল না। কিন্তু যেহেতু এটা আধুনিক ইংলিশের একটা জিনিস এবং এটা এখন পর্যন্ত আমাদের গ্রামারে আসে নাই, কাজে এটা লিখলে তোমাকে কেটে দিবে আবার। তো এই জন্য আমরা লিখবো যে হি নিউ এভরিথিং। আর যদি তুমি বি ভার্ব দিয়ে লিখতে চাও, যে ভাই আমি বি ভার্ব দিয়ে লিখতে চাচ্ছি, আহ, যে লিখলাম যে হি টক্স অ্যাজ ইফ হি ওয়াজ এ ম্যাড, হি ওয়াজ এ ম্যাড আমরা দিতে পারবো না, আমাদেরকে দিতে হবে হি ওয়্যার এ ম্যাড। কেন? ওই যে আমরা আগের ক্লাসেও বলছিলাম যে ওয়্যার দিয়ে আসলে এমন কিছু বোঝায় যে হতো, হতাম, মানে অ্যাকচুয়ালি না, কিন্তু ওই রকম আর কি। এই জন্য আমরা এখানে ওয়্যার দিই, ওয়াজ দেই না। যে হি টক্স, সে এমনভাবে কথা বলে যেন সে একটা পাগল। বা হি ওয়াজ এ ম্যাড না দিয়ে হি ওয়াজ শুধু ম্যাডও দিতে পারো, এটা না দিলেও হয়। তারপরে দেখো কি লেখা আছে যে হি টকড অ্যাজ দো। তো অ্যাজ দো এর আগে যেহেতু এখানে পাস্ট ইনডিফিনিট দেয়া, তাহলে আমরা পরে কি দিব, পাস্ট পারফেক্ট দিব। তো হি নিউ এভরিথিংটাকেই যদি আমরা লিখতে চাই, তাহলে দিব হি হ্যাড নোন এভরিথিং। আর যদি আমরা এই যে পাগলের বিষয়টা যদি লিখতে চাই, তাহলে কি দিব, যে হি হ্যাড বিন এ ম্যাড, হি হ্যাড বিন এ ম্যাড। তারপরে দেখো হি প্রসিডস, প্রসিড মানে হচ্ছে ধেয়ে আসা, সামনে এগিয়ে আসা। যে সে এমনভাবে সামনে এগিয়ে আসে, অ্যাজ দো আই ওয়্যার গিলটি দিতে পারো। তারপরে দেখো হি প্রসিডেড, যেহেতু এটা পাস্ট ইনডিফিনিটে দেয়া, আমরা পরে দিয়ে পাস্ট পারফেক্ট করব, তাহলে অ্যাজ ইফ আই হ্যাড বিন গিলটি। ব্যাস হয়ে গেল। এরপরে 19 দেখো, লেট অ্যালোন। লেট অ্যালোনের এক্সাক্ট বাংলা বলাটা কঠিন, তবে আমরা যখন এটাকে সেন্টেন্সে ইউজ করি তখন আবার আমরা বাংলা বলতে পারি। আমরা প্রায় বলি না যে এক্সামে পাশ করে না, আবার আসছে বুয়েটে পড়তে চায়। বা হচ্ছে একটা সাইকেলে কিনতে পারে না, আবার আসছে একটা গাড়ি কিনতে চায়। তো এই টাইপের সেন্টেন্সগুলো আমরা লেট অ্যালোন দিয়ে লিখি। যে হি ক্যান নট অ্যাফোর্ড এ বাইসাইকেল, লেট অ্যালোন এ কার। ব্যাস হয়ে গেল। এখন এইভাবেই সেন্টেন্সটা বলে সব সময়। লেট অ্যালোনের পরে তুমি যদি লেট অ্যালোন লিখে সার্চ দাও, দেখবা সবাই, মানে যত জায়গায় এক্সাম্পল আসবে, জাস্ট হচ্ছে লেট অ্যালোনের পরে হচ্ছে এইভাবে বলে দিলেই হয়। কিন্তু এইটা লিখলে আমাদের দেশের স্কুলের কিছু কিছু টিচাররা এটা কেটে দেয়। কেমন, তারা হচ্ছে বলে এত ছোট লিখছো, এত ছোটর জন্য মার্কস দিব না। কেমন, তখন হচ্ছে আর একটু বাড়িয়ে লিখতে হয়। তো এই জন্য আমি আমার স্টুডেন্টদেরকে এক্সামের জন্য সাজেস্ট করি যে তোমরা হচ্ছে ভার্বটা সহ লেখো। এখন ভার্ব সহ যেহেতু লিখবা, তো ভার্বের কোন ফর্ম দিবা, ভার্বের বেস ফর্ম দিবা এক্ষেত্রে।
যে আই ক্যান নট অ্যাফোর্ড এ বাইসাইকেল লেট অ্যালোন বাই এ কার। কেমন? এইভাবে দিবা। ভার্বটা সহ দিও, তা না হলে একটু রিস্ক থেকে যায়। কিন্তু এইভাবে বলা আসলে ঠিক না, এইভাবে বলে না মানুষ। তারপরেও তোমার লেখা লাগবে, কি আর করার। তা না হলে দেখা গেছে যে হঠাৎ করে এখানে 1 মার্ক কাটা গেলে, ওয়ান আসলে এ প্লাস পাওয়ার জন্য ওয়ান আসলে খুবই খুবই মানে 1 মার্কও খুব সেন্সিটিভ। তো এই জন্য একটু তোমরা কষ্ট করে হলেও একটু ভার্বটা সহ লিখবা, তা না হলে কেটে দিতে পারে। হি ক্যানট পাস হিজ এক্সামিনেশনস লেট অ্যালোন এ গুড রেজাল্ট লিখে দিলে কিন্তু হইতো, তা না হলে কিন্তু এখন এটা লেখাটা রিস্ক হয়ে যায়। এই জন্য তুমি কি করবা, ভার্ব সহ লিখবা, যে গেট এ গুড রেজাল্ট। তারপর হচ্ছে উই ক্যান নট গো টু কক্সেস বাজার লেট অ্যালোন গো টু, যার যে দেশ যাই যাই যে ইচ্ছা করে লিখতে পারো। ধরো তুরস্ক অনেক সুন্দর, তুরস্ক লিখে দিতে পারো। তারপরে হচ্ছে ইউ ক্যান নট রান 1 কিলোমিটার লেট অ্যালোন 5 কিলোমিটার্স লিখে দিলেই হইতো। কিন্তু তুমি কি করবা, পুরাটা লিখবা, যে লেট অ্যালোন রান এই ম্যারাথনও লিখতে পারো, লেট অ্যালোন রান রান এ ম্যারাথন। আর যদি তুমি 5 কিলোমিটার্স লিখতে চাও তাহলে কিন্তু একটু ঝামেলা আছে। কারণ আমি একটু লিখে দেখাই। রান, ধরো 5 লিখলা, 5 লিখে কিলোমিটার লেখা যাবে না, কিলোমিটার্স। বুঝা গেছে? এসটা দিতে ভুলো না। প্লুরালে আমরা ইউনিটের শেষে একটা এস দেই, 5 মিটার্স, 5 কিলোগ্রামস, কেমন 5 লিটার্স, এরকম। যে কয়টা বললাম এই পর্যন্ত, কারো কোনোটাতে কনফিউশন বা কোনো ধরনের প্রশ্ন থাকলে বলো। তো দেখো 20, এখানে হচ্ছে হু, হুইচ, দ্যাট, এই তিনটাকে আমরা বলতে পারি রিলেটিভ প্রোনাউন। এগুলাকে বলা হয় রিলেটিভ প্রোনাউন। এখন এই রিলেটিভ প্রোনাউন নিয়ে চাইলে হচ্ছে প্রায় 1 ঘন্টা ধরে হচ্ছে রিলেটিভ প্রোনাউন পড়ানো যায়। বিভিন্ন ধরনের রিলেটিভ প্রোনাউন আছে, যেমন ধরো রিলেটিভ ডিটারমিনার, রিলেটিভ অ্যাডভার্ব, সিউডো রিলেটিভ প্রোনাউন। কেমন এই জিনিসগুলো আসলে তোমরা তো একটা শর্ট কোর্সের মধ্যে ছিলা, আর আমাদের হাতে ওরকম সময়ও ছিল না, যে কারণে আমি চাইলেও না তোমাদেরকে অত বেশি ডিটেইলসে পড়াতে পারিনি। তো ওই সময়টা না থাকার কারণে তোমাদেরকে আসলে অনেক কিছুই বাদ দিয়ে যতটুকু আমাদের এক্সামে আসে অতটুকুই পড়ানো হয়েছে। অনেক ডিটেলসে চাইলে পড়ানো যায়। এখন প্রশ্ন হচ্ছে, এত ডিটেলসে পড়ে আমাদের কি কোনো লাভ আছে? লাভের বিষয় যদি আমরা ধরি তাহলে বলতে পারি যে এই ধরনের থিওরিটিক্যাল জিনিস, যে কোনটা রিলেটিভ প্রোনাউন, কোনটা হ্যান ত্যান, এই জিনিসগুলো আসলে ইংলিশ শেখার জন্য লাগে না। মানে তুমি যদি ইংলিশ শিখতে চাও, বলতে চাও, কমিউনিকেট করতে চাও, এগুলো লাগে না। কিন্তু একাডেমিক পার্সপেক্টিভ থেকে যদি চিন্তা করো তাহলে আবার তোমার লাগবে। এইচএসসি পর্যন্ত এই টাইপের থিওরিটিক্যাল কোয়েশ্চেন আসে না, কিন্তু যখন তুমি অ্যাডমিশন টেস্টে যাবা তখন আবার এইগুলা প্রচুর আসবে। মানে এইগুলা দিয়েই ওরা তোমাকে জাজ করবে যে তুমি আসলে স্টুডেন্ট হিসেবে কতটুকু ভালো। তো এই জন্য আমাদের আজ হোক কাল হোক একদিন না একদিন লাগবে। তো তোমরা তো একটা শর্ট কোর্সের মধ্যে ছিল, এসএসসির টার্গেট নিয়ে আসছো, যে কারণে এই টাইপ অনেক কিছুই তোমাদেরকে আসলে ওইভাবে শেখানো হয়নি। তো এই রিলেটিভ প্রোনাউনের একটা ডিটেইলড ভিডিও, ওইটাও হচ্ছে ইউটিউবে আপলোড দেওয়া আছে, ওইটারও লিঙ্ক আমি ক্লাস শেষে তোমাদেরকে দিয়ে দিব। বেশ কিছু ভিডিওর লিঙ্ক আমি তোমাদেরকে পাঠিয়ে দিব। ওগুলো যদি তুমি চাও দেখতে পারো, তবে এসএসসিতে তোমার এগুলো আসলে লাগবে না। তো এইখানে এই শীটে যতটুকু দেয়া আছে অতটুকু আসলে শুধুমাত্র এসএসসি কে ফোকাস করি। এই জন্য শীটটা অনেক মানে বলতে পারো শর্টকাটই আসলে বানানো। তো দেখো এখানে যে হু, হুইচ, দ্যাট, এই তিনটাকে আমরা রিলেটিভ প্রোনাউন বলি। আরো রিলেটিভ প্রোনাউন আছে, তবে পরীক্ষাতে মেইনলি এই তিনটাই আসলে ঘুরে ফিরে কাজে লাগে। তো এই রিলেটিভ প্রোনাউনের একটা নিয়ম আছে। নিয়মটা হচ্ছে কি, রিলেটিভ প্রোনাউনের ঠিক আগে যেটা থাকে সেইটা অনুযায়ী পরবর্তী ভার্ব হয়। আচ্ছা, এটাকে আমি একটু মোটামুটি যতটুকু পারি একটু বুঝিয়ে দেই তোমাদেরকে। যেমন ধরো আমরা যদি লিখি যে ইট ইজ, আই হবে না মি হবে? আমরা সবাই স্পোকেন ইংলিশে এখানে মি শুনেই অভ্যস্ত, ইটস মি, ইট ইজ মি। কারণ এইটাকে অনেক বইতে ভুল বলে, আসলে ভুল বলা ঠিক না। ইটস মি বললে বিষয়টা ইনফর্মাল হয়ে যায়।
এখন একাডেমিক জায়গাটা তো একটা ফর্মাল জায়গা, তো এইখানে আমরা মি বলতে পারবো না। এইখানে আমাদেরকে ফর্মাল ইংলিশটাই অ্যাকসেপ্ট করা লাগবে এবং আমাদেরকে আই লেখা লাগবে। এটা নিয়মটা কি? এটা নিয়মটা হচ্ছে এরকম যে বি ভার্বের পরে, কারণ বি ভার্বের পর আমাদেরকে সাবজেক্টিভ প্রোনাউন দিতে হয়। আই হচ্ছে সাবজেক্টিভ প্রোনাউন আর মিকে আমরা বলি অবজেক্টিভ প্রোনাউন। মানে আইটা সাবজেক্ট হিসেবে থাকে আর মিটা হচ্ছে অবজেক্ট হিসেবে থাকে। তো এটা একটু আমাদের মনে রাখা লাগবে যে বি ভার্বের পরে অলওয়েজ আমরা হচ্ছে এই সাবজেক্টিভ প্রোনাউন ইউজ করব। তাহলে আমরা যে হচ্ছে কথায় কথায় ইট ইজ আস আস বলি, ওইটা স্পোকেনে তুমি বলতে পারবা, ঠিক আছে, কোনো সমস্যা নাই। কিন্তু তোমাকে একাডেমিক পর্যায়ে এসে ইট ইজ উই এইভাবে বলা লাগবে। আর ধরো আমি যদি আরেকটা সেন্টেন্স লিখি যে গিভ আই এ বুক নাকি গিভ মি এ বুক, আমরা সবাই জানি যে এটা হচ্ছে হয় গিভ মি এ বুক। তার মানে কি দাঁড়াচ্ছে যে বি ভার্বের পরে আমরা সাবজেক্টিভ প্রোনাউন দেই, কিন্তু আদার যত ভার্বস, বি ভার্ব ছাড়া আদার যত ভার্বস আছে সবগুলোর পরে আমরা দিব হচ্ছে অবজেক্টিভ প্রোনাউন। তো এটা খুব ভালোভাবে মনে রাখবে। এমনিতেই তোমরা জানো যে বি ভার্বের পরে সাবজেক্টিভ প্রোনাউন হবে আর আদার যত ভার্বস আছে ওইগুলোর পরে আমরা অবজেক্টিভ প্রোনাউন দিব। এখন ধরো এটাকে আমরা একটু বাড়িয়ে লিখি যে ইট ইজ আই হু অ্যাম ইজ আর গিলটি। এখানে কোনটা হবে? তো অনেক স্টুডেন্ট এসে বলে যে ভাইয়া হু এর পরে তো ইজ হয়, আসলে হু এর পরে কিছুই হয় না। যেমন আমরা কি বলি, হু আর ইউ, হু ইজ হি, তারপরে হচ্ছে তোমার হু অ্যাম আই। তার মানে হু এর জন্য কিন্তু আমরা কিছু দিচ্ছি না, হু বলতে যাকে ইন্ডিকেট করে তার জন্য আমরা কিছু দিচ্ছি। তো এই বিষয়টাই আমাদের একটু মনে রাখা লাগবে। তো এখানে হু বলতে আসলে কাকে বোঝাচ্ছে? আইকে বোঝাচ্ছে, আইকে ইন্ডিকেট করে। তো আয়ের জন্য আমরা কি দেই? অ্যাম দেই, তো অ্যামই দিব। অর্থাৎ নিয়মটা হচ্ছে এরকম যে রিলেটিভ প্রোনাউনের ঠিক আগে যে এলিমেন্টটা থাকে সেইটা অনুযায়ী আমরা পরবর্তী ভার্ব দিব। ব্যাস হয়ে গেল। তো এই জিনিসটা আমরা একটু লিখে ফেলি যে রিলেটিভ প্রোনাউন এর ঠিক আগে যে এলিমেন্ট থাকে, অনেকে এটাকে বলে যে রিলেটিভ প্রোনাউনের ঠিক আগে যে সাবজেক্ট থাকে, এটা তো সাবজেক্ট না, এই জন্য আমরা এলিমেন্ট লিখলাম। যে রিলেটিভ প্রোনাউনের ঠিক আগে যে এলিমেন্ট থাকে সেটি অনুযায়ী পরবর্তী ভার্ব হয়। ধরো একটা সেন্টেন্স আমি দিলাম যে হি ইজ ওয়ান অফ দ্য স্টুডেন্টস হু হ্যাজ বা ধরো হ্যাভ ফেইলড ইন দ্য এক্সাম। এইটার অ্যান্সার কি হবে একটু ইনবক্সে সবাই একটু লিখে পাঠাও যে হি ইজ ওয়ান অফ দ্য স্টুডেন্টস হু হ্যাজ বা হ্যাভ ফেইলড ইন দ্য এক্সাম। কেমন একটু লিখে পাঠাও পাঠাও যে কোনটা অ্যান্সার হবে, হ্যাজ হবে না হ্যাভ হবে। একটু তাড়াতাড়ি লিখে পাঠাও। আচ্ছা, একজন অ্যান্সার লিখলা, খুবই ভালো। আচ্ছা,
এইটাতে অনেকে না হ্যাজ দিয়ে ফেলে, কিন্তু আসলে যদি আমরা মানে সেন্টেন্সের মিনিংটা যদি দেখি, মিনিংটা হচ্ছে এইরকম: সে হচ্ছে ওই সব স্টুডেন্টদের ভেতর থেকে একজন যে স্টুডেন্টগুলো এক্সামে ফেল করছিল। তাহলে ফেল করছে কি অনেকজন স্টুডেন্ট, তো অনেকজন স্টুডেন্টের জন্য আমরা কি দেই? হ্যাজ দেই না হ্যাভ দেই? অবশ্যই হ্যাভ দেই। ব্যাস, এটা দিয়ে দিব। এটা হচ্ছে নিয়ম মানে তোমার মিনিং অনুযায়ী আমরা সলভ করে ফেললাম। এখন যদি তুমি নিয়ম অনুযায়ী যদি যাও, দেখো এখানে কিন্তু আমরা বলছিলাম যে ঠিক আগে। এখন হু এর ঠিক আগে বলতে আসলে কোনটা বোঝায়? স্টুডেন্টস, নাকি হচ্ছে ওই যে ওইখানে যে ওয়ান আছে ওইটা? ঠিক আগে তো এত দূরে থাকে না, ঠিক আগে কোথায় থাকে? এই যে এইটা। তো এই স্টুডেন্টস অনুযায়ী পরবর্তীতে আমরা হ্যাভ দিব। তো এই বিষয়টা খুব ভালোভাবে খেয়াল রাখা লাগবে, রিলেটিভ প্রোনাউনের ঠিক ইমিডিয়েট আগে যেটা দেখবা সেইটা অনুযায়ী পরবর্তী ভার্ব লিখবা। অর্থাৎ রিলেটিভ প্রোনাউন সবসময় ওর ঠিক আগে যেটা থাকে সেটাকেই ও রিলেট করে, দূরের কাউকে যে রিলেট করে না। এইটাই হচ্ছে বিভিন্ন বইতে এত পেঁচানোভাবে লিখছে। কারণ তারা হচ্ছে এইভাবে লিখছে যে অফ যুক্ত প্রিপোজিশনাল ফ্রেজ থাকলে অফের আগেরটা অনুযায়ী পরবর্তী ভার্ব হয়, তবে অফ যুক্ত প্রিপোজিশনাল ফ্রেজের পরে যদি রিলেটিভ প্রোনাউন থাকে তাহলে অফের আগেরটি নয়, বরং অফের পরেরটা অনুযায়ী পরবর্তী ভার্ব হয়। এরকম হচ্ছে বিরাট গুপ্তধনের নকশা দিয়ে দিস। তো আমার মনে হয় এত কিছু মনে রাখার দরকার নাই, তুমি জাস্ট মনে রাখবা, মিনিং দিয়েও সলভ করতে পারো। ওইটাই সবচেয়ে এপ্রিসিয়েট করি আমি। আর যদি হচ্ছে নিয়ম দিয়ে সলভ করতে চাও, নিয়মে অনুযায়ী খুব একটা আহামরি কিছু না। রিলেটিভ প্রোনাউনের ঠিক আগে যেটা দেখবো এটা অনুযায়ী পরবর্তী ভার্ব বসিয়ে দিবা, ব্যাস শেষ। তো এই গেল আমাদের এই রুলটা। এখন আমরা এগুলো একটু সলভ করি। যে রিলেটিভ প্রোনাউনের যে কয়টা সেন্টেন্স এখানে আছে, ফার্স্টে দেখো কি লেখা আছে, যে ইট ইজ আই হু অ্যাম রেসপন্সিবল দিতে পারো, হু ডিড দ্য ওয়ার্ক দিতে পারো, ইচ্ছা তোমার। অ্যাম রেসপন্সিবল বা হচ্ছে ডিড দ্য ওয়ার্ক। তারপর হচ্ছে ইট ইজ উই হু, সেম জিনিস লিখতে পারো, যে হু আর রেসপন্সিবল বা হু ডিড দ্য ওয়ার্ক বা হু কমপ্লিটেড দ্য টাস্ক, ইচ্ছা। তারপর হচ্ছে দিজ আর দ্য পিপল হু ওয়েন্ট দেয়ার, লিখে দিলা। তারপর হচ্ছে দিস ইজ দ্য বুক হুইচ আই লাইক মোস্ট, বা হুইচ ইজ ভেরি ইন্টারেস্টিং, বা হুইচ ইজ ভেরি এক্সপেন্সিভ। তারপর অন দ্য টেবল দেয়ার আর সাম বুকস দ্যাট আর ভেরি ইন্টারেস্টিং, বা দ্যাট আর ভেরি এক্সপেন্সিভ, বা দ্যাট আই বট ইয়েস্টারডে। ব্যাস হয়ে গেল। এই রিলেটিভ প্রোনাউনের এই বিষয়টা কিন্তু আমাদের রাইট ফর্ম অফ ভার্বসেও প্রচুর আসে, তো একটু খেয়াল রাখবা। এরপর 21, এটা মিনিং অনুযায়ী উইদাউটের পরে ভার্ব প্লাস আইএনজি হয়। কেন হয়? কারণ এটা একটা প্রিপোজিশন, আমরা জানি যে প্রিপোজিশনের পরে আমরা ভার্ব প্লাস আইএনজি দেই শুধু টু বাদে। তারপরে দেখো বাই এর পরে হচ্ছে আমরা ভার্ব প্লাস আইএনজি দেই। তারপরে হচ্ছে উইদাউট রিডিং মোর, এখানে একটা কমা দিয়ে তারপরে অ্যান্সারটা লিখবা। যে উইদাউট রিডিং মোর উই ক্যান নট লার্ন মেনি থিংস, বা উই ক্যান নট অ্যাচিভ নলেজ। কারণ উই ক্যান নট অ্যাচিভ বা উই ক্যান নট গেট নলেজ। উইদাউট দ্য শেডিং অফ ব্লাড, রক্তের দাগ ছাড়া বা রক্তের আহ, ত্যাগ ছাড়া, যাই বলো না কেন। তো উইদাউট দ্য শেডিং অফ ব্লাড উই ক্যান নট অ্যাচিভ ইন্ডিপেন্ডেন্স লিখতে পারি। বাই টেকিং এক্সারসাইজ রেগুলারলি, এখানে একটা কমা দিবা। উই ক্যান কিপ আওয়ার বডি ফিট, বা উই ক্যান বি ফিট। ব্যাস হয়ে গেল। এই দুইটাতে কারো কোনো কোয়েশ্চেন বা কনফিউশন থাকলে বলো। আচ্ছা, যদি প্রশ্ন না থাকে তাহলে আমরা পরের পেজে যাচ্ছি, এবং এই পেজটাই হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্সের লাস্ট যে কয়টা রুল তোমাদেরকে পড়ালাম
এর বাইরে আসার সম্ভাবনা অলমোস্ট নাই বললেই চলে। দেখবে এগুলোই ঘুরে ফিরে চলে আসছে সব। ইভেন সেন্টেন্সও কমন পড়ে যেতে পারে। বাই রিডিং মোর উই ক্যান গেট নলেজ। তারপরে বাই হ্যাভিং এ ব্যালেন্স ডায়েট উই ক্যান বি ফিট। সেম জিনিস লিখে দাও। এরপরে দেখো এখানে একটা ওয়ার্ড লেখা আছে 22-তে, এটাকে আমরা বলি রিডান্ডেন্সি। রিডান্ডেন্সি মানে কি? রিডান্ডেন্সি মানে হচ্ছে তোমার বাহুল্য দোষ। বাংলায় আমরা বলি বাহুল্য দোষ। এখন বাহুল্য দোষ কি জিনিস? ওই যে তোমরা বাংলা ব্যাকরণে পড়ছো যে দরকার নাই তারপরও হচ্ছে ইউজ করা, এটাকে আমরা বলি হচ্ছে বাহুল্য দোষ। তো ইংলিশে একটা টপিক আছে যেটাকে আমরা বলি হচ্ছে তোমার রিডান্ডেন্সি বা বাহুল্য দোষ। তো এইটা অনুযায়ী আমরা অনেক সেন্টেন্সই আমাদের দৈনন্দিন জীবনে বলি, কিন্তু এটা আসলে ভুল। আচ্ছা, আমি তোমাদেরকে সরাসরি একদম ক্লিপস্টোফেল থেকেই এই রিডান্ডেন্সির পার্টটা একটু দেখাচ্ছি। আমি একটু বইটা একটু শেয়ার করি তোমাদের সাথে। দেখতে পাচ্ছো বইটা? একটু সূচিপত্রের দিকে যেতে হবে। 219। এই যে দেখো ক্লিপস্টোফেলে একটা আমরা টপিক দেখতে পাচ্ছি যেটাকে আমরা বলি হচ্ছে তোমার রিডান্ডেন্সি, বাংলায় বলে বাহুল্য দোষ। তো এইখানে বেশ কিছু জিনিস ওরা বলে দিছে যে এটা আমরা দৈনন্দিন জীবনে করি কিন্তু এটা আসলে ভুল। যেমন ধরো অ্যাডভান্স ফরওয়ার্ড। ফরওয়ার্ড মানেই হচ্ছে সামনে এগিয়ে যাওয়া। তো অ্যাডভান্স ফরওয়ার্ড হয় না, অ্যাডভান্স মানেও সামনে আগানো। তো ফরওয়ার্ডটা দেওয়ার দরকার হয় না, শুধু অ্যাডভান্স লিখলেই হয়। তারপর হচ্ছে প্রসিড ফরওয়ার্ড। প্রসিড মানেই সামনে আগানো, ফরওয়ার্ড দেওয়ার দরকার নাই। তারপর প্রোগ্রেস মানেই হচ্ছে সামনে আগানো, ফরওয়ার্ড দেওয়ার দরকার নাই। রিটার্ন মানেই ফিরিয়ে দেয়া, ব্যাক দেওয়ার দরকার নাই। হয় তুমি রিটার্ন লেখো তা না হলে ব্যাক লেখো, যে কোনো একটা কিছু লেখো। রিভার্ট ব্যাক, রিভার্ট মানেও হচ্ছে ফিরে আসা, আবার ব্যাক দেওয়ার দরকার হয় না। সাফিসিয়েন্ট এনাফ, সাফিসিয়েন্ট মানেই হচ্ছে পর্যাপ্ত, এনাফ দেওয়ার দরকার হয় না। হয় তুমি সাফিসিয়েন্টটাকে রাখো তা না হলে এনাফটাকে রাখো, যে কোনো একটাকে রাখো, দুইটাকে একসাথে রাখা যায় না। কম্পিট টুগেদার, কম্পিট মানেই হচ্ছে একসাথে লড়াই করা, আবার টুগেদার দেওয়ার দরকার হয় না। তারপর রিজন বিকজ, এটা আমরা প্রচুর করি এই ভুলটা। রিজন বিকজ হয় না, রিজন মানে কারণ, বিকজ মানেও কারণ। এই জন্য আমাদেরকে বিকজটাকে চেঞ্জ করে আমাদেরকে লিখতে হয় দ্যাট। কেমন? বিকজটাকে চেঞ্জ করে আমাদেরকে দ্যাট লিখতে হয়। এগুলোর এক্সাম্পল আমি একটু পরেই দেখাচ্ছি, এই বইতেই আছে। জয়েন মানে একত্রিত হওয়া বা টুগেদার দেওয়ার কোনো দরকার নেই। রিপিট অ্যাগেন, রিপিট মানেই পুনরাবৃত্তি করা, অ্যাগেন লেখার দরকার নাই। ইনোভেশন মানেই হচ্ছে নতুন আবিষ্কার, তো এটার আগে নিউ বলা লাগে না। তারপরে হচ্ছে মেটিনি পারফরমেন্স, মেটিনি মানেই হচ্ছে তোমার নাইট পারফরমেন্স, রাতের পারফরমেন্স। তো এটাতে বা আফটারনুন পারফরমেন্স যাই বল না কেন, তো পারফরমেন্স ওই জিনিসটা আসলে তোমার আহ, লেখা লাগে না, শুধু মেটিনি বললেই হয়। সেম আইডেন্টিক্যাল, সেম আর আইডেন্টিক্যাল একই কথা। হয় তুমি সেম রাখো তা না হলে আইডেন্টিক্যাল রাখো, যে কোনো একটা। টু টুইনস, এটা আমরা এমনিতেও জানি যে এটা হয় না। তারপরে দ্য টাইম হোয়েন, এই আর দ্য প্লেস ওয়্যার, এইটা আমরা আমাদের দেশে প্রচুর ভুল করি। দ্য টাইম দিয়ে সময় বোঝায়, হোয়েন দিয়েও সময় বোঝায়। কেন? এখানে যে কোনো একটা তোমাকে রাখতে হবে। কিভাবে? একটু পরে আমরা সেন্টেন্স দেখব। এখানেও সেম একই অবস্থা, প্লেস ওয়্যার দিয়েও প্লেস বোঝায়, যে কোনো একটাকে রাখতে হয়। তো এখন এগুলার এক্সাম্পল দেখলে বিষয়টা আরো ক্লিয়ার হবে। আমি এক্সাম্পলগুলো একটু দেখাচ্ছি। আচ্ছা,
তো এই যে দেখো এখানে এক্সাম্পল গুলো দেয়া আছে। ফার্স্টে লেখা কি, দ্য আর্মি অ্যাডভান্সড আফটার দ্য বিগ ব্যাটল, এখানে অ্যাডভান্সের পরে ফরওয়ার্ড হবে না। তারপরে দ্য দ্য আর্মি মুভ ফরওয়ার্ড, মুভ ফরওয়ার্ড দিলে সমস্যা নাই, কারণ মুভ দিয়ে তো সামনে আগানো বোঝায় না, যে কোনো দিকেই হতে পারে। তো অ্যাডভান্স ফরওয়ার্ড হয় না, কিন্তু মুভ ফরওয়ার্ড লিখতে পারো। তারপর হচ্ছে দ্য প্লেস টেকস অ্যাডভান্সড, দ্য পিস টক্স অ্যাডভান্সড, তো অ্যাডভান্সডের পরে ফরওয়ার্ড হবে না। দ্য পিস টক্স প্রোগ্রেস দিতে পারো, এটার পরেও ফরওয়ার্ড দিবা না। তারপর হচ্ছে উই হ্যাভ সাফিসিয়েন্ট মানি, এখানে কিন্তু উই হ্যাভ সাফিসিয়েন্ট এনাফ মানি বলা যাবে না টু বাই দ্য নিউ ড্রেস। তারপরে হচ্ছে দে হ্যাভ এনাফ টাইম, মানে সাফিসিয়েন্ট এনাফ টাইম বলা যাবে না, হয় তুমি সাফিসিয়েন্ট ইউজ করো, তা না হলে শুধু এনাফ ইউজ করো। দ্য টিচার প্রসিডেড টু এক্সপ্লেইন, প্রসিডেড ফরওয়ার্ড হবে না। তারপরে হচ্ছে জন অ্যান্ড হিজ ব্রাদার কম্পিটিং টুগেদার হবে না ইন দ্য রানিং গেমস। দ্য টিচার আস্কড আস টু জয়েন টুগেদার হবে না, সরাসরি শুধু জয়েন। মেরি রিপিটেড দ্য কোয়েশ্চেন স্লোলি সো দ্যাট, এ দেখো রিপিটেড দ্য কোয়েশ্চেন অ্যাগেইন, অ্যাগেইন হবে না। বিসাইডস দ্য টু ইভিনিং শোয়িংস দেয়ার উইল বি অলসো এ মেটিনি পারফরমেন্স, দেয়া লাগবে না। দ্য রিজন আই ওয়ান্ট টু টেক দ্যাট ক্লাস ইজ দ্যাট, ইজ বিকজ হবে না, কেমন এটা আমরা অনেকে ভুল করি, এখানে বিকজ লিখে বসে থাকি। ইজ দ্যাট দ্য প্রফেসর ইজ সাপোজ টু বি ভেরি ইলোকুয়েন্ট, ইলোকুয়েন্ট মানে কথাবার্তায় খুব এক্সপার্ট, এরকম কিছু। তো দেখো এখানে বিকজ না দিয়ে আমরা দ্যাট দিব। তারপরে সেন্টেন্সটা দেখো ওরা কি লিখলো, যে দিস ইজ হোয়ার আই লেফট হিম, মানে দিস ইজ দ্য প্লেস, দ্য প্লেসটা লেখে নাই, কেন লেখে নাই, কারণ রিডান্ডেন্সি হয়ে যাবে, বাহুল্য দোষ হয়ে যাবে। এই জন্য এটাকে প্লেসটাকে বাদ দিয়ে সরাসরি এইভাবে লিখে ফেলছে, যে দিস ইজ হোয়ার আই লেফট হিম। এটাকে কিন্তু আরো একভাবে লেখা যায়, সেটা হচ্ছে তুমি চাইলে এইভাবে লিখতে পারতা, যে দিস ইজ দ্য প্লেস, হোয়ারটাকে বাদ দিয়ে দিতে পারতা, আই লেফট হিম, দিস ইজ দ্য প্লেস আই লেফট হিম। আরেকটা কাজ করা যায়, সেটা হচ্ছে হোয়ারটাকে বাদ দিয়ে দ্যাট লেখা যায়, মানে দিস ইজ দ্য প্লেস, দিস ইজ দ্য প্লেস দ্যাট আই লেফট হিম। এখন এই দ্যাট আই লেফট হিম, এটা শুনতে খুবই অদ্ভুত শোনায় না? শোনানোটাই স্বাভাবিক। কিন্তু প্লেসের পরিবর্তে আমরা চাইলে দ্যাট ইউজ করতে পারি, মানে যখন রিডান্ডেন্সি হয়ে যায় তখন প্লেসের পরিবর্তে আমরা চাইলে দ্যাট লিখতে পারি। কেমন, এরকম একটা কোয়েশ্চেন আমাদের এডমিশন টেস্টে আসছিল, তো এইগুলা, এই ধরনের কোয়েশ্চেনগুলো দেখা যায় যে এডমিশনের যে ব্যাচ থাকে ওই ব্যাচ থেকে এই কোয়েশ্চেনগুলো করে, ওরা এগুলোতে খুব প্রবলেম ফেস করে। এসে বলে যে ভাই এখানে তো অপশনে হোয়ার দেয়া ছিল আবার দ্যাটও দেয়া ছিল, তো হোয়ারটাকে তারা অ্যান্সার নেয় নাই, তারা কেন এটাকে দ্যাট নিল? তো কেন হোয়ারটাকে নেয় নাই, কারণ হোয়ার নিলে এটা এখানে রিডান্ডেন্সি হয়ে যায়। এখন তুমি বলতে পারো যে ভাইয়া আমরা যদি রিডান্ডেন্সি করি তাহলে কি সেন্টেন্সটা ভুল? উত্তর হচ্ছে ভুল না, কিন্তু সেন্টেন্সটা উইক হয়ে যায়। এবং উইক সেন্টেন্সে, মানে উইক সেন্টেন্সকে আমরা এক্সামে ইনকারেক্ট হিসেবেই ধরে নেই, তো এই জন্য আমাদেরকে এগুলো কেটে দেয়। তো এখানে আমরা চাইলে দ্যাটও লিখতে পারি। তারপরে দেখো পরেরটা কি লেখা, যে দ্যাট ওয়াজ দ্য টাইম, এখানে হোয়েনটাকে বাদ দিয়ে লিখছে। আই হিট এ হোম রান, এই হিট এ হোম রান এটা একটা বেসবল খেলার টার্ম, আমি নিজেও জানি না বেসবল কিভাবে খেলে। তো এখানে হোয়েনটাকে ওরা বাদ দিয়ে লিখছে, তো এই জিনিসটা কি আমরা বলি হচ্ছে রিডান্ডেন্সি। এখন আমাদের এসএসসির টিচাররা, আমি আসলে এইভাবে বলাটা ঠিক হয় না, কিন্তু বলা ছাড়া আসলে তো কোনো উপায়ও পাই না, এরা রিডান্ডেন্সি সম্বন্ধে আসলে কতটুকু নলেজ রাখে আমি জানি না। তুমি যদি সেন্টেন্সটাকে রিডান্ডেন্সি কারেক্ট করে লেখো, আমার মনে হয় তোমাকে নিশ্চিত কেটে দিবে। তো এইখানে জোর করে করে ইচ্ছা করে তুমি ভুল করবা, কি আর করার। যে ঢাকা ইজ দ্য প্লেস, তুমি যদি এখানে লিখতে চাও যে ঢাকা ইজ দ্য প্লেস আই লিভ, বা ঢাকা ইজ দ্য প্লেস দ্যাট আই লিভ, মানে এইটাই কিন্তু সবচেয়ে ভালো সেন্টেন্স, কিন্তু এইটা লিখলে টিচাররা না বুঝে তোমাকে মার্কস দিবে না। কি আর করার, কিছু আমাদের করার নাই, এগুলা হতাশাজনক কথাবার্তা। তো তোমাদেরকে কি লেখা লাগবে জেনে শুনে ভুল করবা। তো আমার এক স্টুডেন্ট একবার আমাকে বলতেছিল যে ভাইয়া আপনার কাছে পড়া আর না পড়ার মধ্যে পার্থক্য হচ্ছে এটা, যে আপনার কাছে যখন না পড়তাম তখন আমরা না জেনে ভুল করতাম, আর এখন আমরা জেনে জেনে ভুল করি, তো জেনে জেনে ভুল করবা, যে ঢাকা ইজ দ্য প্লেস হোয়ার আই লেফট হিম বা হোয়ার আই লিভ। আর যদি তুমি হুইচ দিয়ে লেখো তাহলে কিন্তু আবার কোনো রিডান্ডেন্সি হয় না, তুমি যদি হুইচ ইজ দ্য ক্যাপিটাল সিটি অফ বাংলাদেশ লেখো তাহলে কিন্তু কোনো ঝামেলা নাই। কেন ঝামেলা নাই? কারণ হুইচ দিয়ে তো প্লেস বোঝাচ্ছে না। তো হুইচ দিয়ে লিখলে সব দিক থেকেই আসলে কারেক্ট হয় সেন্টেন্সটা। তারপরে দেখো
তাহলে এই যে এই বিষয়টা আবার একটু বলি আমি, রিডান্ডেন্সির এই ভুলটা তুমি এসএসসিতে করো, কোনো সমস্যা নেই, এটার জন্য তোমাকে মার্কস কাটবে না, বরং এটা ঠিক করে লিখলেই তোমার মার্কস কেটে দিতে পারে। তো এই জন্য ইচ্ছা করে ভুলটাই লিখবা। তারপরে দেখো, দিস ইজ দ্য প্লেস হোয়ার আই লেফট হিম। তারপর 1971 ইজ দ্য ইয়ার হোয়েন উই গট ইন্ডিপেন্ডেন্স, বা বাংলাদেশ গট ইন্ডিপেন্ডেন্স। ফ্রাইডে ইজ দ্য ডে হুইচ ইজ দ্য হলিডে অফ আওয়ার কান্ট্রি, হুইচ ইজ দ্য হলিডে। তারপরে আমরা একটু সামনে আগাই, হোয়েদার আর ইন কেস, এটা দিয়ে বোঝায় হচ্ছে কোনো আশঙ্কা, যে এটা হতেও পারে, নাও পারে, এরকম। কেমন, তো এখন আমাদের দেশে একটা রুল বানায় ফেলছে যে ওয়েদার থাকলে অর হয়, আর কোনো কিছু না থাকলে ইন কেস হয়। আসলে বিষয়টা এরকম না, আবার এরকমই কিছুটা। মানে ইন কেস যদি কোথাও থাকে, সেইখানে অর কখনোই দেয়া যাবে না। আর ওয়েদার থাকলে তুমি চাইলে অর দিতে পারো, চাইলে নাও দিতে পারো, তোমার ইচ্ছা। চাইলে দিতে পারো, চাইলে নাও দিতে পারো, তবে আমি বলবো এসএসসি এক্সামের জন্য তোমরা অরটাকেই দিও ওয়েদার থাকলে। যেমন আই হ্যাভ নো আইডিয়া হোয়েদার হি উইল কাম অর নট। মানে অর, হোয়েদার থাকলে অর দিও, তা না হলে সমস্যা হবে। এখন কেউ যদি বলে ভাইয়া, আমি যদি লিখি যে আই হ্যাভ নো আইডিয়া হোয়েদার হি উইল কাম, এই পর্যন্ত বলে যদি থেমে যাই, হবে? অবশ্যই হবে, বরং আরো সুন্দর সেন্টেন্স হবে, আরো ভালো সেন্টেন্স হবে। কিন্তু এক্সামে তুমি, এসএসসি এক্সামে একটু অর নটটা কষ্ট করে লিখে দিবা। কারণ আমাদের দেশের অনেক বইতে ইভেন এইভাবে লেখাও আছে যে হোয়েদার থাকলে অর হয়, তো দিবা, আর কি করার। ইভেন আমি যেভাবে শুধু হোয়েদার লিখছি, তারা তো হোয়েদারও লেখে না, তারা লেখে হচ্ছে এইভাবে, ওয়েদার ড্যাশ 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 অর, কেমন এইভাবে লিখে দেয়। তো দিবা তোমরা, কিচ্ছু আর করার নাই। এরপরে বিটা দেখো, হি ক্যারিড অ্যান আমব্রেলা, এইখানে অনেকে ভুলটা করে ফেলে, এমন না যে তারা কিছু জানে না, মানে এইখানে যে পাস্টে লেখা এই জিনিসটা ভুলেই যায়, খেয়ালই করে না। এই বিষয়গুলো খুব ভালো মতো খেয়াল করবা, বিশেষ করে ইভেন তোমরা এক্সাম দেওয়ার পরে রিটেন পার্ট রিভিশন দেওয়ার আসলে তেমন কিছু নাই, দিলে দিও, না দিলে নাই, কিন্তু গ্রামার পার্টটা অবশ্যই রিভাইজ দিবা, কোয়েশ্চেন অ্যান্সার দুইটা মিলিয়ে 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 একটু রিভাইজ দিয়ে নিবা যে ঠিক আছে কিনা সবকিছু। কারণ একটা ভুল গেলেই প্রায় 1 বা 0.5 কাটা যাবে। হি ক্যারিড অ্যান আমব্রেলা, যেহেতু এটা পাস্টে দেয়া, ইন কেস, তাহলে আমরা ইট রেইনস দিব না, আমরা দিব কি ইট রেইনড, যেহেতু পাস্টে লেখা। তারপরে দেখো, উই ওয়ার ভেরি কেয়ারফুল ইন কেস, এখানে কিন্তু আমরা অর নট দিচ্ছি না, কেন দিচ্ছি না, কারণ এখানে ইন কেস দেয়া আছে। উই আর ভেরি কেয়ারফুল ইন কেস উই মেড এনি মিস্টেক। এবার আরেকটা বাড়তি ইনফরমেশন তোমাদেরকে দেই। এই যে আমরা যে লিখলাম না, উই ওয়ার ভেরি কেয়ারফুল ইন কেস উই মেড এনি মিস্টেক, আমরা কিন্তু চাইলে এখানে ইফ দিতে পারি, যে উই ওয়ার ভেরি কেয়ারফুল ইফ উই মেড এনি মিস্টেক। বরং স্পোকেন ইংলিশ বা প্র্যাকটিক্যাল ইংলিশ তুমি যদি দেখো, দেখবা এইসব জায়গায় ইন কেস আর ওয়েদারের চাইতে আমার মনে হয় ইফটাই বেশি ইউজ করা হয়। কিন্তু ইফ যদি তুমি এক্সামে দাও, তাহলে কোনো কথা নাই, ধুপধাপ কেটে দিবে। এখন কেন কেটে দিবে? কারণ গ্রামারে এরকম রুল আছে যে ইফ দিয়ে শর্ত বোঝায়, কাজেই তুমি এখানে ইফ ইউজ করতে পারবা না, কিন্তু এটা কিন্তু আসলে ইংলিশে ইউজ করা হয়। কিন্তু আমি তোমাদেরকে রিকমেন্ড করব, ইফ দিয়ে এক্সামে লেখো না, তুমি তোমার প্র্যাকটিক্যাল লাইফে বলো, সমস্যা নেই। তারপরে দেখো, উই ডোন্ট নো হোয়েদার, ওই সেম জিনিসটাই লিখে দাও যে হি উইল কাম আর নট। এইটা থেকে আরো কোনো কোয়েশ্চেন বা কনফিউশন থাকলে বলো। তাহলে আমরা পরের রুলগুলোতে চলে যাই। এরপরে 24-এ দেখো, উড দ্যাট বা আই উইশ, এটা দিয়ে তোমার কোনো মনের আকাঙ্ক্ষা বোঝায়। এবং এই উই উড দ্যাট বা আই উইশ থাকলে আমরা সবসময় এর পরে যে ওই যে পাস্ট ইনডিফিনিটে লিখবো। যেমন ধরো, আই উইশ আই ওয়্যার এ কিং। তারপরে ধরো, বার্ডস ক্যান ফ্লাই এনিওয়্যার, সো আই উইশ আই ওয়্যার এ বার্ড। এখানে আমরা ওয়াজ দিব না, ওয়্যার দিব। কেন দিব? কারণ এখানে অ্যাকচুয়াল কোন
কারণ এখানে কোনো অ্যাকচুয়াল ফ্যাক্ট বোঝায় না, এখানে আসলে একটা আকাঙ্ক্ষা, যদি হতাম, এরকম মিনিং হয়। তারপরে দেখো উড দ্যাট আই, সেম জিনিসই দিয়ে দেবো, আই ওয়্যার এ কিং। তারপরে দেখো ট্রাভেলিং দ্য ওয়ার্ল্ড রিকোয়ার্স এ লট অফ মানি, উড দ্যাট আই হ্যাড এ লট অফ মানি, বা উড দ্যাট আই কুড ট্রাভেল দ্য হোল ওয়ার্ল্ড। মানে এইভাবে লিখে দিতে পারো। এরপরে 25 হচ্ছে টু বি, যে আই নো হিম টু বি অ্যান অনেস্ট ম্যান। এটার মানে কি? যে আমি তাকে একজন সৎ মানুষ হিসেবে চিনি বা জানি। তারপরে উই থিঙ্ক দ্য ডিসিশন টু বি এ কারেক্ট ওয়ান। তারপরটা লিখতে পারো যে উই সাপোজড হিম টু বি, সেম জিনিসই দিতে পারো, অ্যান অনেস্ট ম্যান। ওই বাকি যেগুলো আছে, যে উই থট হিম টু বি অ্যান অনেস্ট ম্যান, একই জিনিস দিতে পারো। উই কনসিডার হিম টু বি অ্যান অনেস্ট ম্যান, সেম জিনিস দিয়ে দিতে পারো। তারপরেরটাতে চলে যাই, এটাই হচ্ছে আমাদের কমপ্লিটিং সেন্টেন্সের লাস্ট রুল। উড ইউ মাইন্ড, এটা হচ্ছে খুবই পোলাইটলি যদি কাউকে তুমি কোনো কিছু অফার করো, সেক্ষেত্রে আমরা হচ্ছে উড ইউ মাইন্ড ইউজ করি। আর এটার পরে অলওয়েজ আমরা ভার্ব প্লাস আইএনজি দিই, এটা একটু খেয়াল রাখবা। যে উড ইউ মাইন্ড হ্যাভিং এ কাপ অফ টি, মানে খুবই ভদ্রতার সাথে কাউকে কোনো কিছু জিজ্ঞেস করা, অফার করা। এই জিনিসটাকে তুমি চাইলে উড লাইক দিয়েও বলতে পারো। তো উড লাইক দিয়ে যখন বলবা, আচ্ছা এখানে আরেকটা জিনিস একটু বলে নেই। ধরো এই সেন্টেন্সটা লিখে অনেকে হচ্ছে ফুল স্টপ দিয়ে ফেলে, সাবধান। এই পাংচুয়েশন মার্কের জন্য তোমাকে কেটে দিতে পারে, এই জিনিসগুলো খেয়াল রাখবা। এই সেম সেন্টেন্সটাকে তুমি চাইলে এইভাবে লিখতে পারো, উড ইউ লাইক, যে উড ইউ লাইক। এখন উড মাইন্ডের পরে ভার্ব প্লাস আইএনজি দিবা, কিন্তু উড লাইকের পরে আমরা টু প্লাস ভার্ব দিই, যে উড ইউ লাইক টু হ্যাভ এ কাপ অফ টি, সেম সেন্স মেক করে। তাহলে এই জিনিসটা খুব ভালোভাবে মনে রাখবা, যে উড মাইন্ডের পরে হচ্ছে আমরা ভার্ব প্লাস আইএনজি দিব, আর উড লাইকের পরে আমরা টু প্লাস ভার্ব দিব। আই এম এ লিটল বিট হাংরি, উড ইউ মাইন্ড গিভিং মি সাম ফুড, বা শেয়ারিং ইউর লাঞ্চ। দ্য ওয়েদার ইজ ওয়ান্ডারফুল টুডে, উড ইউ মাইন্ড গোয়িং আউট উইথ মি। তারপরে দেখো আই এম সো স্লিপি, এক স্টুডেন্ট লিখছিল যে উড ইউ মাইন্ড স্লিপিং উইথ মি। তো এই টাইপের অসামাজিক জিনিস এক্সামে লেখা যাবে না, পরে টিচাররা খেপে যেয়ে তোমার এ প্লাসের 12টা বাজিয়ে দিতে পারে। তো আমরা ভদ্র জিনিস লিখবো, যে উড ইউ মাইন্ড গিভিং মি এ ব্রেক। ব্যাস, হয়ে গেল। এই হচ্ছে আমাদের কমপ্লিটিং সেন্টেন্স। যত ধরনের রুল থাকতে পারে সবগুলোই তোমাদেরকে এখানে বুঝিয়ে দেওয়া হলো। এর বাইরেও যদি কারো কোনো সমস্যা থাকে আমাকে একটু নক দিবা, নক দিয়ে বলবা যে ভাইয়া এটা কি হবে। আর এই জিনিসগুলাই মোটামুটি, যদি তুমি হচ্ছে এই শীটে যে কয়টা আছে শীটটা তোমাদের গ্রুপে পাঠিয়ে দেওয়া হয়েছে, শীটটা একটু দেখে একটু প্র্যাকটিস করে নিবা নিজে, বা হালকা একটু দেখে নিবা, দেখবা এখান থেকে অনেক কিছু কমন পড়ে গেছে। এবার বলো, এই পুরো কমপ্লিটিং সেন্টেন্সের ক্লাসে কারো কোনো জায়গায় সমস্যা আছে কিনা।